বর্ষভূমিতে তার দেশ ও মানুষের দীর্ঘ ছায়া, রং আর তুলির খেলায় নিমগ্ন থেকে এঁকেছেন রূঢ় বাস্তবতার ছবি। জনমানুষের শিল্পী তিনি, রণবী। নিসর্গপ্রেম আর টোকাই, এই দুই জগৎ দিয়েই তিনি পরিভ্রমণ করে চলেছেন আজীবন। বর্ণিল চিত্রকলার মতোই বর্ণাঢ্য তার যাপন। জীবনের যাত্রাপথে অতিক্রম করেছেন ৮২ বছর। এখনও শিল্পসৃজন ও সমকাল নিয়ে ভাবনার ভেতর দিয়ে সমাজ ও স্বদেশকে আলোকিত করে চলেছেন তিনি। স্যার, আপনি তো আপনার সৃষ্টির আনন্দের মধ্যেই ডুবে আছেন। তো এখন তো ঈদের সময়, ঈদ আপনার কাছে কেমন? এই বয়সেতে ঈদ তো আর ঠিক আগের মতন সেই যে ছোটোবেলার ব্যাপার স্যাপার যেরকম থাকে তা তো নাই। অখণ্ড অবসরে আছি, অতএব ঈদের ছুটি, ঈদের এগুলোর তো বোঝার উপায় নেই। তবে ঈদ আসলে চারদিকের যে একটা ঈদকে নিয়ে যে সব হুলস্থুল হয়, সেইটা তো একটা দেখার ব্যাপার। সেই গ্রামে আনন্দের বাঁশি কি আপনার মনের মধ্যে এখনো বাজে? ছেলেবেলার ঘটনা বলি, কিন্তু সব যে মনে আছে এমন না, কিন্তু ছেলেবেলাটায় ফিরে যাওয়ার কিন্তু একটা ভাবনা চিন্তায় সবসময় থাকে। মাঝে মধ্যে যে মেমোয়ার লিখি, মাঝে মধ্যে নিজের সম্বন্ধে লিখি, তখন বাল্যকালটাই বড় হয়ে আসে, শৈশবটা। তো শৈশবে যে ঈদ নিয়ে তো মহাকাণ্ড হতো। ওইটা তো ঈদটা যত না বড়দের জন্য আনন্দের, তার চাইতে বেশি আনন্দ কিন্তু এই শিশুদের, কিশোরদের, তাদেরই বেশি হয়। আর আমাদের আমলে আমি এই যে গ্রামে যেতাম, সব সময় যে যাওয়া হতো এমন নয়, কিন্তু মাঝে মধ্যে গ্রামে গিয়ে থাকতাম, এই ২ মাস ৩ মাস এরকম কখনো কখনো। আর ওই সময় ঈদ থাকলে সেটা আবার অন্যরকম, যাওয়াটা অন্যরকম হয়ে যায়। এমনি তো আমার দেশ হলো চাঁপাইনবাবগঞ্জ, এটা হলো আমের দেশ বলে খ্যাতি। তো আমের সময় হলে যেতাম বেশি। আর আগেকালে আমাদের ঈদ প্রায় ওই যে সামারের দিকে, ওই দিকটাই মনে আছে, যখন আম এবং ঈদ ইত্যাদি সব একসাথে হলে তো কোনো ঘটনা। কলেজে ভর্তি হতে পারেনি, কিন্তু আর্ট কলেজে কিন্তু পরীক্ষা দিয়েছিলেন, ভর্তি পরীক্ষা কলকাতায় পাশ করেছিলেন, এবং সেখানে ভর্তি হবে তখন এই দুর্ঘটনা, সেই জন্য তার আর পড়া হয়ে ওঠেনি। স্যার, আপনি আর্ট কলেজে ভর্তি হলেন, জয়নুল আবেদিন স্যারকে পেলেন। সেই সময়টাতে 60-এর দশকে যদি বলি যে আমাদের রাজনৈতিক দিকটা, রাজনীতি উত্তাল, এবং আপনার ছবির সাথে এই রাজনীতির যে একটা মিশেল, এটাকে কিভাবে ঘটালেন আপনি? আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে, মানে ছাত্র স্কুলেতে যখন পড়েছি, তখন শুধু এইটা দেখেছি যে এই ভাষা আন্দোলন নিয়ে নানান উত্তাল একটা অবস্থা ছিল পুরা 50 দশক। 52-তে তো 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটলো। তারপরেও এইসবে, এই আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে তারপরে জানতে পারলাম যে সেই 21শে ফেব্রুয়ারির দিনেও শিল্পীদের, মানে আমাদের অগ্রজ শিল্পী ছাত্র যারা ছিলেন, তাদের সম্পৃক্ততা ছিল এই আন্দোলনের সাথে। এবং তারা তখন ছবি এঁকে, যার যা কাজ, যারা কবিতা লিখতেন কবি, তারা কবিতা লিখেছেন, যারা গদ্য লিখতেন তারা গদ্যে সেই আন্দোলনের ঘটনা নিয়ে লিখেছেন। এবং সেই সময় কিন্তু অনেক
তখনকার তরুণ কবি, শিল্পী, সাহিত্যিক তারা কিন্তু নিজেদেরকে তৈরি করেছিলেন এইভাবে। পরবর্তী পরে পরে এই যে আমাদের শামসুর রহমান ভাই বলি, অথবা হাসান হাফিজুর রহমান বলি, বা অন্যান্য আরও যারা, সবাই কিন্তু ওইখান থেকে, ইভেন আল মাহমুদও, তারা কিন্তু ওইখান থেকে নিজেদেরকে তৈরি করেছিলেন। আর্ট কলেজে ভর্তি হয়ে সেই সব শিল্পীদেরও কিন্তু আমরা সান্নিধ্য পেয়েছি, কারণ আসা যাওয়া করতো। মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, ইমদাদ হোসেন, আব্দুল রাজ্জাক, সবাই কিন্তু এর মধ্যে ছিলেন। আর বড়দের মধ্যে তো আবেদিন স্যার এবং কামরুল হাসান স্যার, তারা তো ছিলেনই। কী করছেন তারা? পোস্টার করছেন, তারপরে কার্টুন করছেন, এরকম। তা আমার একটু হাতে কার্টুনের যে ড্রয়িং, সেগুলো আসতো, ক্যারিকেচার ড্রয়িং বলে যেগুলোকে, ব্যঙ্গ করার একটা ব্যাপার স্যাপার, এগুলো প্রথম থেকেই বোধহয় সবার একটু নজর ছিল। তো এই মিছিল সাজাবার জন্য যত হতো, মানে সেটা সাংস্কৃতিক হোক আর রাজনৈতিক হোক, সেটার যে পোস্টার আঁকতে হতো, সেইগুলো আঁকা হতো বেনামিতে। তো নাম দেওয়া তো কঠিন ব্যাপার ছিল তখন। স্যার, স্বাধীনতার পর আপনি যেহেতু 73 সালে চলে গেলেন বাইরে, পড়তে গেলেন 73 থেকে 76 পর্যন্ত। সেখানে যেহেতু বাইরে গিয়েছেন, নানা দেশের মানুষের সাথে, নানা শিল্পীদের সাথে আপনার সংমিশ্রণ ঘটেছে, সেই ক্ষেত্রে আপনার ছবির মধ্যে কোনো পরিবর্তন এসেছিল কিনা, বিশেষ করে আঁকার ক্ষেত্রে? ইউরোপে এমন জায়গায় আমি গেলাম, মানে এটা ভাগ্যে পড়লো যে আমি গ্রিসে গিয়েছিলাম, গ্রিক বৃত্তি নিয়ে, গ্রিক স্কলারশিপে ওইখানে গেলাম। ওইখানে গিয়ে কিন্তু পেন্টিংসে লেখাপড়া করিনি, বা ওই বৃত্তি অনুযায়ী যে এইটা কী বলবো, যে একটা পরীক্ষা নিরীক্ষাধর্মী কাজের মধ্যে যাওয়া, তো সেটা করেছিল ছাপচিত্রে। ছাপচিত্রেরও একটা মাধ্যম হলো কাঠ খোদাই, সেইটাতে কাজ করি, কাঠ ছাপচিত্র, এইটার মধ্যে গেলাম। এবং তখন এই যে তাদের চর্চা, আমাদের চর্চা, আমরা যা শিখেছি, ওইখানে যা দেখছি, সব মিলেমিশে একটা ঘটনা ঘটছে। এখানে সবচেয়ে বড় হলো যে ইউরোপে গেলে ইউরোপের যে চর্চা, এবং আদি থেকে নিয়ে ওই পর্যন্ত যা কিছু হচ্ছিল, সেইগুলোকে সামনে থেকে দেখা, গ্যালারিতে, মিউজিয়ামে। এবং পুরা ওই সময় প্রায় অর্ধেক ইউরোপ আমি ঘুরে ঘুরে দেখতাম, মানে যেতাম। এই প্যারিসে চলে গেলাম অনেক দেখতে, হ্যাঁ, এই ইটালির বিভিন্ন শহরে চলে গেলাম, মানে রোম, ফ্লোরেন্স, এই মিলান, এইগুলোতে চলে গেলাম, দেখলাম। আবার ইজিপ্টে গেলাম, দেখলাম। এইগুলো কিন্তু আমি মনে করি যে আমার যে শিল্পকলা চর্চা, সেইখানে কোনো না কোনোভাবে আমাকে আলোকিত করেছে। তো সেইখান থেকে শিখে তারপরে নিজে আবার কিছু এক্সপেরিমেন্টস, কিছু করে এই একটা কাঠখোদাইয়ের উপরে কাজের একটা ধরন তৈরি করেছিলাম। সেইটা পরবর্তী যখন আসলাম এখানে এসে, যখন আমার কাজ দেখলো সবাই, এইটা দেখে আমাদের ছাত্রছাত্রীরা এবং অন্যান্য শিল্পীরাও, তারাও কিন্তু তখন কি বলবো, যে ফলো করা নয়, তারা এইগুলো দেখে আবার তারাও কিছু শিখলো বলে আমার ধারণা। কারণ এখন এই উডকাটের উপর প্রচণ্ড ভালো কাজ করছে সব এই ছেলেরা, ছাত্ররা, এখনকার তরুণ ইসেরাও করছে, তাদের যারা সিনিয়র একটু তারাও করছে, বিদেশে পুরস্কার পাচ্ছে এইসব। এখন যে সবাই ভালো কাজ করছে এই মাধ্যমে, সেইটা কিন্তু এই যে উডকাট মাধ্যমে, সেটা আমি সামগ্রিকটা বললাম একটু আগে, কিন্তু উডকাট মাধ্যমে কাজ যে হচ্ছে, এই ব্যাপারে কিছুটা তো আমি দাবি করতেই পারি, কিছুটা অবদান দাবি করতে পারি। স্যার,
প্রকৃতির সাথে কি আপনার কথা হয়? কথা তো অনেক কাব্যিক হয়ে গেল ব্যাপারটা, কিন্তু মানে ওইভাবে বলতে গেলে কিন্তু প্রকৃতির মধ্যেই তো আমরা বড় হই, প্রকৃতির কাছ থেকে নানান শিক্ষা পাই। সেইগুলা ওই যে অভিজ্ঞতা, সেগুলাই কিন্তু আমাদেরকে পরবর্তীকালে এইখান থেকে পাওয়া যে রস, যে নির্যাস, সেইগুলোকে নিয়েই কিন্তু ছবি আমাদের। মানুষের সাথে গাছের সাথে পশু পাখি, এই লতা গুল্ম যাই বলি, সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের বসবাস। সব কিছুর মধ্যে থেকেই কিন্তু আমরা নিজেদেরকে তৈরি করি। অতএব এরাও বড় শিক্ষক বলবো আমরা। স্যার, আপনার এই পাতা ঝরা গান নাকি বৃষ্টির সেই রিমঝিম শব্দ, কোনটা আপনাকে বিমোহিত করে? আমি আমার স্টুডিওতে ছাদে একটা টিনের শেড রেখেছি। বৃষ্টি হলে যখন ছবি আঁকি তখন বাইরে এই যে বৃষ্টির ছাট এবং তখন যে শব্দ, এইটা শুধু অনুভব করার জন্য। এটা সবাই শুনলে একটু ভাববে, কিন্তু এটা সত্যি সত্যি এটা কিন্তু একটা ঘটনা ঘটে ছবি আঁকার ব্যাপারে। আর পাতা ঝরা তো, ঝরা পাতা, এটা গানও হয়েছে না? স্যার, আপনার ছবিতে ফ্যান্টাসি নাকি বাস্তবতা? ছবির মধ্যে তো কিছু ফ্যান্টাসি থাকে, কিন্তু রিয়ালিটির সাথে ফ্যান্টাসি মিশালে একটা ধরন তৈরি হয়, যেই ধরনটা এক এক শিল্পীর এক এক রকম হবে। বলছি যে এটা কালো রং, মানুষের মাথার চুল কালো, এই কালো কিন্তু ওই কালো না। আমি যখন মোষ আঁকি তখন তো মোষকে সবাই বলে কালো, কিন্তু ওই কালো কিন্তু কালো না। আমার শিল্পীদের কাছে কিন্তু ওর মধ্যে অনেক রং আছে, অনেক কিছু রিফ্লেক্টেড লাইটস আছে, সেই লাইট থেকে ওই আলোর বিচ্ছুরণ থেকে রং অন্যরকম আছে। ওর মধ্যে আমি নীল দেখি, ওর মধ্যে অনেক কিছু। মানুষের চুল আঁকতেও কিন্তু সব শুধু কালো দিলেই হয় না, তার মধ্যে আরও রং দিতে হয়। এই যে এই ওই ভাবনাগুলো কিন্তু এক ধরনের ফ্যান্টাসি থেকে আসে। কালো দিলেই তো হয়ে যায়, কিন্তু এমনি সাধারণ মানুষ দেখতে পাবে না, দেখে না, শিল্পীরা দেখে। স্যার, আরেকটা বিষয় যে আমাদের আর্ট ফর্ম, এটা কি স্যার আন্তর্জাতিকভাবে ছুঁতে পেরেছে কিনা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। এখন তো আমরা বলি যে একটা গ্লোবাল, সবারটা সবাই জানি, সবাই চেনে, কোথায় কোন দেশে কে কী করছে না করছে, আমাদেরগুলোও বাইরে সবাই জানে। আমাদের এই যে তরুণ প্রজন্মের যে শিল্পীরা, তারা কিন্তু খুব বেশি করে পরিচিত হচ্ছে, এবং এই যে সদবি বা এইসব জায়গায় শিল্পীদের ছবি যাচ্ছে, নিলামে উঠছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবি অনেক অনেক ডলারে বিক্রি হয় এখন। এগুলা তো মানে এই সময়ের একটা ঘটনা, আগে তো ঘটেনি, এখন ঘটছে। রস, কিসের রস? যখন চিত্রকলা করছি, চিত্রকলার কিন্তু যে গ্রামার আছে, যে ব্যাকরণ আছে, তার বাইরে বেরিয়ে কিন্তু কাজ হতে থাকে, সবসময় ব্যাকরণমুখী হয় না। তখন কিন্তু এক ধরনের ওই যেটা আঁকছি তার দিকে কিন্তু হয়ে যায়, কনসেন্ট্রেশন থাকে। এই কনসেন্ট্রেশনের সাথে যদি কোনো সঙ্গীত থাকে, সেটা ইনস্ট্রুমেন্টাল হোক, ভোকাল হোক, যেটাই হোক, এইটা কিন্তু এটার একটা অনুরণন আছে, চারদিকে একটা ঘটনা ঘটে, তাই না? এক ধরনের ফিলিং তৈরি হয়। এই সব কিছু মিলে ওইটার রস, চিত্রকলা যেটা করছি তার রস, সব কিছু যাতে একটা মেলবন্ধন হয়। আমার যে গান শোনা, গানটা তখনই শুনি যখন শুধু যে ছবি আঁকার সময় শুনি তা নয়, এমনিতেও গান শোনার জন্য সময় বের করে তারপরে গানে বসি। স্যার, ছোটবেলায় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার হতো কিনা? আমাদের ছোটবেলায় এন্টারটেইনমেন্ট বলতে একমাত্র একটাই মাধ্যম ছিল, সেটা সিনেমা। তাও আবার বাবা মা
ই করলে, পারমিশন দিলে, সম্মতিতে সম্মতি দিলে তবেই সেগুলো দেখতে যেতে পারতাম। ঢাকায় আমরা ছোটোবেলায় দেখেছি, তখন তো অনেকগুলো সিনেমা হল ঢাকায়। অনেক সময় স্কুল পালিয়ে মর্নিং শো দেখতাম। স্বপ্ন দেখতেন স্যার নিজেও হিরো হওয়ার? না, আমার বন্ধুরা দেখতো, ও আচ্ছা। যেমন এটিএম শামসুজ্জামান আমার ছেলেবেলার বন্ধু, প্রবীর মিত্র আমার ছেলেবেলার বন্ধু। স্কুলে যখন পড়তাম তখন ক্লাসমেটরা বলতো, এই আমাকে একটা মধুবালা এঁকে দিয়ে আঁকা হাত মনে করতো যে আমি খুব আঁকতে পারি, একটা দিলীপ কুমার আঁক, এরকম ছিল। আর এক সময় তো আমি এই চিত্রালীতে কাজ করতাম ছাত্র জীবনে। তো সেই সময় সব নায়ক নায়িকা আর ইসেদের সবার ওই চিত্রালয়তে যাওয়া আসা, সেই সুবাদে আমার সাথে পরিচয় এগুলো ছিল। তা আমি কখনো এই অভিনয়ে যাব এইটা কখনো মনে হয় নাই। তখন তো সুচিত্রা উত্তমাকে রমরমা অবস্থা। স্যার ওই সময়ে প্রিয় নায়িকা দু একজনের নাম বলবেন? ইংরেজি ছবির নায়িকা অড্রে হেপবার্ন, এইটা তিনি আমাদের, এখন দেখি আমাদের চাইতে বয়সে অনেক বড় ছিল, কিন্তু সেইটাও আমরা মানে খুব প্রিয় নায়িকা। তখন রোমান হলিডে দেখছি, মাই ফেয়ার লেডি দেখছি, ব্রেকফাস্ট আর টিফানি, এইসব দেখে সাংঘাতিক ভক্ত। You interested in a big time caper? What? A heist? A heist? Oh, you mean a burglary? এই অড্রে হেপবার্ন যখন ঢাকায় আসলেন, ইউনিসেফের ওই যে প্রতিনিধি হয়ে এসছিলেন, তো ওই সময় আমাকে বলা হলো ইউনিসেফ থেকে যে আমি তখন চারুশিল্পী সংসদের সভাপতি। তা আমাকে বললো যে আপনারা চারুকলায় কোনোভাবে আনতে পারবেন, কাউকে চান? কারণ এখানে দুজন আসছেন, একজন ইমরান খান আর একজন অড্রে হেপবার্ন। আমি তাই নাকি? আরে তাহলে আরে খেলাধুলার মানুষকে নিয়ে চারুকলায়, আমরা সিনেমার লাইনে যাই, অড্রে হেপবার্নকে নিয়ে আসো। স্যার তিনি যে আপনাদের পছন্দের নায়িকা ছিলেন এটা কি জানাতে পেরেছিলেন সেদিন সশরীরে যখন তার সাথে দেখা হলো? অবশ্যই, সেটা তো আপনার বক্তৃতাও বলেছি, প্লাস তার সাথে করে আমাদের কাইম ভাই, তো কাইম চৌধুরী, উনি মাই ফেয়ার লেডির এই এলপি রেকর্ড নিয়ে যে অটোগ্রাফ দিত, উনি অবাক হয়ে গেলেন, বলে আরে এইখান পর্যন্ত মাই ফেয়ার লেডি তুমি মানে দেখেছো? যে হ্যাঁ, না দেখলে কীভাবে, মানে এইখানে এই এলপিও পাওয়া যায়। তখন তো আর ভিডিওই ছিল না, মিউজিক্যাল সাইডটা, তো থিম মিউজিক এই সব কিছু মিলিয়ে ওই রেকর্ডটা ছিল। তা আমারও আছে, তো আমার মাথায় ঢুকে নাই যে ওইটাতে অটোগ্রাফ নিব। কাইম চৌধুরী উনি কিন্তু অটোগ্রাফ নিয়েছিলেন। এই ছবি আঁকার পাশাপাশি স্যার আপনি লেখালেখিও শুরু করলেন। এই লেখালেখিটা কি আপনার ছবিতে যেটা প্রকাশ করতে পারেননি বা ফুটিয়ে তুলতে পারেননি সেটা কি আপনার লেখনীর মধ্য দিয়েই ফুটিয়ে তুলতে চেয়েছেন? সেরকম না, হয়তো একটা সময় যখন বইপত্রের ইলাস্ট্রেশন করা শুরু করলাম, তখন অনেকের পাণ্ডুলিপি, আমি ছিলাম পাঠক, এইগুলো পড়তে পড়তে একজন পাঠক হিসেবে ইচ্ছা হতো যে কিছু কিছু লিখি, সাহিত্যিক হওয়ার জন্যে না, নিজের ভালো লাগার জন্যে। দুই একটা পত্রপত্রিকাতে ছাপা শুরু হলো, তখন মনে হলো যে বা ছাপে যখন তখন তো লিখি। এই করে করে লেখার দিকে ঝোঁক, কিন্তু এখনো বলি যে এটা সাহিত্যিক হওয়ার জন্য না বা কবি হওয়ার জন্য না। সব কিছুকেই টাচ করেছেন স্যার। এইটা একটা অদ্ভুত ইচ্ছা আমার, অনেকে পছন্দ করেও না, কিন্তু মানে হয় না যে জ্যাক অফ অল ট্রেডস, একটা ব্যাপার থাকে, ওইরকম একটা ঘটনা মাথায় ঢুকে গিয়েছিল। সব কিছুই করি, এগুলোর ছবি আঁকতে যেমন ভালো লাগে তেমনি লিখতেও ভালো লাগে। রসোত্তীর্ণ হলো কি না হলো অন্যেরা বিচার করবে, আমি ওইভাবে তো নিজে বিচার করতে পারি না। আমি যেটা পারি, আমার ছবি যেটা আঁকলাম সেইটা ভালো হলো কি মন্দ হলো, এই বিচার কিন্তু শিল্পীকে একা নিতে হয়, এবং সেইটা আমি নেই যে হ্যাঁ এই ছবিটা ভালো হয়েছে।
ছবি আঁকার ক্ষেত্রে রাজনৈতিক প্রজ্ঞা কতটুকু দরকার? আর সব সাধারণ মানুষের যেরকম রাজনীতির ভাবনা থাকে, শিল্পীদেরও যে থাকবে না তা তো নয়, থাকে। সেইটা কিন্তু রাজনীতিবিদরা যেরকম তাদের যে প্রজ্ঞা, ওই প্রজ্ঞা না, শিল্পীদের ভাবনায় এক ধরনের অনুভূতি প্রবণতা থাকে, তো সেইখান থেকে কিন্তু ভাবনাটা থাকে। সচেতনতা, রাজনৈতিক সচেতনতা ইত্যাদি যে বলি না আমরা, তার কিচ্ছুটা অংশ তো নিশ্চয়ই শিল্পীদেরও থাকে। এই কি ঝাড়ু দিচ্ছ? রাজনীতিতে বলা গত বছরের মিছা কথাগুলো রে। স্যার, আপনার সর্বশ্রেষ্ঠ চিত্র টোকাই সিরিজ, তো এটার একটু গল্পটা যদি বলতেন। এইটা যে চিত্রকলার যে আমাদের যে মানে জগৎ, চিত্রকলার যে ব্যাপার, তার একটা দিক, টোটাল চিত্রকলার যে পেন্টিং এটার থেকে একটু বাইরে। আসলে 60 দশকের শেষের দিকে যখন ওই যে মিছিল টিছিলের জন্য যেসব কার্টুন করা হতো, ওই সময় এই কিছু ছোটো এই যে পথশিশু বলি আমরা যেটিকে, তাদেরকে দেখতাম এবং তাদেরকে নিয়ে কিন্তু কিছু কিছু কার্টুন পত্রিকার জন্যেই আঁকা হতো। কিছু কিছু পত্রিকা ছাপতো, সচিত্র সন্ধানীতে ছাপা হচ্ছে, তারপরে আরও কী কী পত্রিকা, যাই হোক। তখন কিন্তু নাম দিইনি। এইটা দিলাম আমি বিদেশ থেকে 76 সালে ফেরত আসার পরে। তারপরে এটা নিয়ে আমাদের সম্পাদক শাহাদাত চৌধুরী বলল যে একটা কিছু করা যায় কিনা, দেখো তো কার্টুন ওদের পত্রিকায়, বিচিত্রা পত্রিকা। তখন আমি তো করবো না বলেও ঠিক করেছি, কিন্তু বারবার যখন বলা হলো তখন বললাম যে তাহলে একটা সেমি স্ট্রিপ একটা কার্টুনের দিকে যাই, একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকুক, ওই বাচ্চাদের সাথে কথোপকথন, যেটা আগে আঁকতাম। তখন ভাবলাম যে তাহলে একটা নাম দিই। এই নাম ভাবতে ভাবতে টোকাই নামটা, টোকা মিয়া, টোকন এই ধরনের ভাবছিলাম। ভাবতেই টোকাইটা দিলাম। ভাবলাম যে থাকবে না, কোনো অর্থবহ নাম হবে না, কোনো পরিবারে আছে এরকম নাম নয়, তাহলে মধ্যবিত্ত পরিবার থেকে টোকন নাম আছে, তো টোকা মিয়া আছে, এরকম সব আছে। তো ওইরকম হলে ওই পরিবারের কথা মনে হবে, নিজেদের কেউ থাকলে ওইটা মনে হবে। এমন একটা নাম দিই যেটা কোনো অর্থ হয় না। তখন এই টোকাইটা দিলাম। টোকাইয়ের পিছনের এইটা হলো ও সমাজকে দেখছে, মানে টোকাইকে দিয়ে আমার সমাজটাকে দেখা, সমাজটা দেখছে, কথা বলছে, একজন আরেকজনের সাথে মত বিনিময় করছে, দর্শন থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, মহাশূন্য, মানে যাবতীয় যা কিছু আছে সব কিছু নিয়ে ফট করে একটা কথা বলে দেয়। রাজনীতি, সেখানে সমাজনীতি, সেখানে অর্থনীতি, সেখানে যত রকম আছে, জীবনের সাথে জড়িত যা কিছু আছে সব কিছুকে টোকাই বলবে। এইটাই ছিল আমারই, এবং সেইটা যখন করলাম তখন এটা আমারও মনে হলো যে হ্যাঁ ভালোই হয়েছে, ভালো হচ্ছে, সবার কাছে এটা গ্রহণযোগ্য হলো। টোকাইকে, আমার চাইতে মানুষ টোকাইকে ভালোবাসে বেশি। আব্বাই বলছিলেন সব কিছুর দাম বাড়ছে। ঠিক না, কই আমগো তো পারে নাই। স্যার, যে উদ্দেশ্যে টোকাই নাম দিলেন এবং সৃষ্টি করলেন, সেটার কি পরিবর্তন এসেছে এখন পর্যন্ত, বা কতটুকু পরিবর্তন এসেছে? মনে হয় না, কারণ আমাদের সমাজ এমনভাবেই চলছে, এমনভাবে চলে যে সেইখানে আমরা যে টোকাইদের যে উন্নতি হওয়া, তাদের জীবনযাপন, লেখাপড়া করে তারা বড় হবে, খুব কমই এরকম দেখি। ওই টোকাই এখন যে আর নাই টোকাই, এমন তো না, টোকাই রাজ। তবে আমার কাছে খুব খারাপ লাগে মাঝে মধ্যে, ভালো লাগে না। সেটা হলো যে ভালো একটা চরিত্রকে খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে নামটা অনেক ক্ষেত্রে। টোকাইরা ভাঙচুর করলো, টোকাইরা এটা করলো, এটা কিন্তু টোকাইয়ের কাজ না। টোকাই তো অনেক সিরিয়াস ভাবনা ভাবে, তো সেই জন্য ওইটা আবার মন খারাপ হয় মাঝে মাঝে। আমাদের তো সমাজ সংসারে কিছু মানুষ থাকেই যারা সব কিছুকে খারাপ দিকে ঠেলে দেওয়ার একটা ব্যাপার থাকে। এই টোকাইকেও মনে হয় ওই দিকে ঠেলে দেওয়ার একটা ঘটনা ঘটেছে এই এতদিনে।
তো যাই হোক, কিন্তু আমি খুব খুব খুশি হই যে টোকাই অন্তত বৃহত্তর জনগোষ্ঠীর কাছে কিন্তু খারাপ দিকের ব্যাপারটা তো যারা নেয় তারা কতিপয় মানে, কিন্তু এই বৃহত্তর জনগোষ্ঠী ও যারা এই নিয়ে ভাবে তাদের কাছে টোকাই কিন্তু এখনও একটা পছন্দের চরিত্র। স্যার, এই যে 8 দশকের এই জীবন আঁকতে আঁকতে কি কখনো আপনার ক্লান্তি লাগেনি? কখনো মনে হয়নি যে শেষ করা দরকার? না, এইরকম মনে হলে তো ইউজুয়ালি হয় না, আর্টিস্টদের এটা হয় না, কারণ একটা ওইটার মধ্যেই তো সব কিছু, তো একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা, এই যে আমাদের যে জার্নি, এই জার্নির আসলে শেষ নেই। দশকের পর দশক আসুক, আমাদের কিন্তু কাজ চলতেই থাকে, এবং সেইটা একটা, এই দিকটা তো একটা, ওই প্রথমেই আমি বলেছিলাম যে একটা রসের দিক, একটা মজার দিক, একটা ভালোবাসার দিক, ভালো লাগার দিক, সেই সব অনেক কিছুর কারণে এই যে এই চলমান প্রক্রিয়া। চলমান চলছে, এটা চলবে, এবং এটা আজীবন যাতে চলে সেই আশা করি, সেই প্রত্যাশাও করি স্যার আমরা। সেই স্যার, আপনার জীবন দর্শন ভাবনা? জীবন দর্শনের প্রথমটাই তো হলো যে এই ছবি আঁকা, মানে শিল্পী হব। শিল্পী হতে গেলে যাবতীয় যা কিছু একজন শিল্পীর থাকতে হয়, ভাবনা বলি, চিন্তা বলি, দর্শন বলি, অনেক কিছুই তো, তো সেইটা আছে আমার জীবনের। এমন নয় যে খুব বড় শিল্পী হতে হবে, এই দর্শন ছিল না, কিন্তু এইটা বললেও হয় না, আশা করলেও যে হবে তাও না। আবার মানে সব কিছুই ঠিকঠাকই চললো, কিন্তু তারপরেও হয়ে নাও উঠতে পারে। আমি সেই জন্য যাতে একটা বড় শিল্পী হতে পারি, এই কী বলে প্রতিষ্ঠিত একজন শিল্পী হিসেবে নাম থাকতে পারে, এইটা কিন্তু কোনো সময় ভাবি নাই। নিজের কাজটুকু নিজে করে গেছি, একটার পর একটা কাজ করেছি, এক এক সময় এক এক মাধ্যমে কাজ করেছি। এই যে এর মধ্যে দিয়ে এই ভ্রমণ এতদিনের, এই যে 8টা দশক 9টা দশক যা বলা হলো, এর ভুতটা দিয়ে আসা, তো অতএব সেইটাই হলো কী বলবো, যে আসল কাজ করাটাই। ওই দর্শন ছিল না, কিন্তু যেইটুকু অর্জিত হয়েছে, যা অর্জন করেছি, মনে হয় মাঝে মধ্যে ভাবি যে এইটাই কম কথা নয়। তো আরও কিছুদিন কাজ যাতে করতে পারি সেটা থাকতে হবে। দর্শন ওই রকম না, শিল্পী হওয়া ভেবেছিলাম, শিল্পী হয়েছি। এখন শিল্পকলার মধ্যে থেকে যা কিছু করণীয়, সেইটা যতটুকু পেরেছি করেছি। এরপরে আরও যেটুকু সময় আছে তার মধ্যে আরও হয়তো কিছু আসবে। স্যার, আরেকটা ছোট্ট একটা বিষয় জানতে চাই স্যার, যে আপনার কাছে মৃত্যু নাকি রূপান্তর, কোনটা মনে করেন? না, এটা তো কঠিন একটা কথা। একটা হলো কি, যে এই বয়সে স্বাভাবিকভাবে মানুষ এই বয়সে আসলে কিন্তু তাদের মাঝে মৃত্যু চিন্তা হয়, কিন্তু এই চিন্তা অহরহ করতে থাকলে এই যে পৃথিবীর দিন দুনিয়ার যত কাজ আছে সেইগুলা কিন্তু আর হবে না। মানে যেমন আমার কাজ হলো, যেমন এই শিল্পকলার মধ্যে থাকে, শিল্পকলা নিয়ে থাকা, শিল্পকলা চর্চা করা, এইটা তো হয়ে যাবে। তো মানুষ মাত্রই একটা এক জায়গায় গিয়ে জ্যোতি টানবে, একখানে গিয়ে বন্ধ হবে, তাই তো চলে যাবে। কিন্তু এই বলা হয়ে থাকে না যে শিল্পীদের কাজ চিরদিন টিকে থাকে, সেইটা দিয়ে শিল্পীরা বেঁচে থাকে। তেমন যদি হয় তাহলে তো ভালো, তার মধ্যে থেকে বেঁচে রইলাম। আমি হয়তো থাকবো না, কিন্তু কাজটা থাকলো, সেই কাজটা যদি সবার ভালোবাসার বস্তু হতে পারে, তাহলে তো ওইটা আমার জন্যে
ভালোই রেখে গেলাম এটা মনে হয়। স্যার, ঈদের শুভেচ্ছা রইল আপনার জন্য। আমরা আপনার জন্য সুস্থতা কামনা করি, আপনার আরও দীর্ঘ থেকে দীর্ঘতর জীবন হোক এই প্রত্যাশা করি। দোয়া রইল আপনার জন্য। সবাইকে ধন্যবাদ। কোথায়